দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা আদরিণী গল্পের বিষয়বস্তু এবং এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। জয়রাম মুখোপাধ্যায় ছিলেন সেকালের ইংরেজি না জানা এক অভিজ্ঞ মুখতার। তিনি ছিলেন হৃদয়বান এবং যথেষ্ট অভিজ্ঞ। এছাড়াও তিনি একটু বদমেজাজিও ছিলেন। সামান্য তোষামদেই তিনি গলে পড়তেন এবং দেদারে তিনি খরচা করতেন। একদা জমিদার বাবুর মেয়ের বিয়েতে জয়রাম মুখোপাধ্যায় এবং তার বন্ধু নগেন এবং জুনিয়র উকিল কুঞ্জ বিহারী এ তিনজন পীরগঞ্জে যাওয়ার কথা ভাবছিলেন। কিন্তু সমস্যা হলো পীরগঞ্জে যাওয়ার রাস্তা একেবারেই ভালো ছিল না। ঘোড়ায় গাড়ি করে চাপে যাওয়ার কোনো রাস্তা ছিল না, আর গরুর গাড়ি করে যেতে হলে যেতে আসতে 4 দিন সময় লেগে যেত। সমস্যা আরেক জায়গায়ও ছিল, পালকি জোগাড় করা ভীষণ মুশকিল ছিল। এছাড়াও যে হাতি পিঠে করে যাওয়া যেত, কিন্তু হাতি তার কাছে ছিল না। কাজেই তিনি জমিদারের কাছে আবেদন করেন জমিদার যেন তাদের যাওয়ার ব্যবস্থা করে হাতি পাঠিয়ে দেন। এরকম কাজ জয়রাম বাবু এর আগেও করেছেন। তাই তিনি জমিদারের কাছে হাতি পাঠানোর আবেদন নিয়ে একটি পত্র লেখেন। কিন্তু সমস্যা হলো, জমিদার যে পত্রটি জয়রাম বাবু লিখেছিলেন সেই পত্রের উত্তরে না করে দেন এবং বলেন যে তিনি হাতি পাঠাতে পারবেন না। উপরন্তু জমিদার চিঠিতে জানায় যে জয়রাম বাবু যদি আসতে হয় তাহলে গরুর গাড়ি চেপেই যেন বিয়েতে আসেন। আত্ম অভিমানী জয়রাম বাবু মহারাজের এই চিঠিতে প্রচন্ড পরিমাণে আহত হন এবং তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং তার মান সম্মানে লাগে ব্যাপারটি। জয়রাম বাবু এই অপমান কিছুতেই মেনে নিতে পারলেন না এবং মনস্থির করেন, যদি বিয়েতে আমাকে যেতেই হয় তবে আমি হাতির পিঠে চড়েই বিয়েতে যাব। যদি হাতি পাওয়া যায় তবেই বিয়েতে যাব, আর হাতি যদি না পাওয়া যায় তাহলে আমি বিয়েতেই যাব না। তাই চারিদিকে হাতির খোঁজ করা শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত অনেক খোঁজ করে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে একটি হাতির কিনেছিল, যার দাম ছিল 2000 টাকা। সেটি ছিল মেয়ে হাতি এবং এর নাম তিনি রেখেছিলেন আদরিণী। জয়রাম বাবুর বাড়িতে আদরিণী আসা মাত্রই পাড়ার সব ছেলেরা তার উঠানে এসে ভিড় করে দাঁড়ালো। কয়েকজন দুষ্টু বালক আবার সুর করে বলতে লাগলো, হাতি তোর গোদা পায়ে নাতি। বাড়ির বালকেরা এ ধরনের আচরণে অত্যন্ত রেগে গেল এবং পাড়ার সমস্ত ছেলেপেলেকে তারা তাড়িয়ে দিল। আদরিণী ধীরে ধীরে অন্তঃপুরের ভিতরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে দাঁড়ায়। যেহেতু জয়রাম বাবু বিপত্নিক ছিলেন, তাই তার বড় পুত্রবধূ একটি স্বাগতম করার জন্য থালা নিয়ে হাতিটির কাছে যেতে, যদিও সে ভয় পাচ্ছিল, তবুও ভয় পেয়ে পেয়ে হাতিটির কাছে গিয়ে দাঁড়ায়। বড় বৌমা কাঁপা হাতে হাতেই সে ঘটি নিয়ে হাতিটির 4 পা ধুইয়ে দিল এবং মাহুতের ইশারাতে আদরিণী হাঁটু গেড়ে বসে পড়ল। বড় পুত্রবধূ তার কপালে তেল ও সিঁদুর মাখিয়ে দিল। এসব ঘটনা ঘটে যাওয়ার পর আদরিণী উঠে দাঁড়ালো এবং তার সামনে ধামা ধরে চাল, আতপ চাল, কলা, আরো বিভিন্ন দ্রব্য সামগ্রী তার সামনে ধরা হলো। এভাবে আদরিণী তার সামনে ধরা সামগ্রীগুলি থেকে কিছুটা খায় এবং কিছুটা চারিদিকে ছড়িয়ে দেয় এবং তার জন্য পাড়া থেকে আনা কলা গাছ এবং অন্যান্য গাছপালা সে খেতে থাকে। এই জয়রাম বাবু পীরগঞ্জে হাতির পিঠে চড়ে যান এবং হাতির পিঠে চড়ে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করেন এবং পরদিন মহারাজের সাথে দেখা করতে গিয়েছিলেন। মহারাজ জয়রাম বাবুর কাছে কার হাতি এটা জানতে চাইলে জয়রাম বাবু কিছুটা ব্যঙ্গাত্মক সুরেই বলেছিলেন, এটা মহারাজের হাতি। এরপর অনেক আলাপ আলোচনা হয় এবং তার বন্ধুদের কাছে, জয়রাম বাবুর বন্ধুদের কাছে পরে সমস্ত ঘটনাটি তিনি সবিস্তারে বর্ণনা করেছিলেন। এই ঘটনা ঘটার প্রায় 5 বছর হয়ে গিয়েছিল।
জয়রামবাবুর অবস্থা এখন আগের থেকে অনেক পরিবর্তন হয়েছিল, কারণ জজ আদালতে নতুন নতুন ইংরেজি জানা মানে ইংরেজি জেনে পাশ করা নতুন নতুন অনেক উকিল বা মোক্তার এসে পসার জমিয়েছিল, যার ফলে পুরনো আইন আদালতে মানে পুরনো যারা মোক্তার ছিল তাদের আর আইন আদালতে কেউ পাত্তা দিত না, এবং নতুন নতুন যারা কোর্টে এসেছিল তাদের কাছেই সবাই ভিড় করতে লাগলো। স্বভাবতই জয়রামবাবুর উপার্জন অনেক কমে গেল এবং সংসারের খরচ দিন দিন বেড়ে যেতে থাকলো। আমাদের জয়রামবাবুর 3 ছেলে, প্রথম দুটি কোনো কাজ করে না, তারা আনন্দ ফুর্তি করেই দিন কাটায়। আর এদিকে যেহেতু জয়রামবাবুর বয়স হয়েছিল, তাই আদালতে গিয়ে মোক্তারি করার তার কোনো রকম ইচ্ছাও আর ছিল না, কারণ ছোট ছোট অনেক উকিলরা ইংরেজি থ্রোলি মানে ইংরেজি অনর্গল কথা বলে যায়, যা জয়রামবাবুর কিছুটা বোধগম্য হয়, কিছু বেশিরভাগই বোধগম্য হতো না। এমন সময় জয়রামবাবুর কাছে একটি খুদে আসে। সে তার যে কেস চলছিল সেই কেসের মোক্তার হিসাবে জয়রামবাবুকে নির্বাচন করে। একজন নতুন ইংরেজ জজ সাহেবের এজলাসে বিচারটি আরম্ভ হয় এবং এই বিচারটি হতে প্রায় 3 মাস সময় লেগেছিল। জয়রামবাবু জজের সামনে একটি দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন এবং বক্তৃতা দিয়ে তিনি দীর্ঘ প্রচেষ্টার পর আসামিকে তিনি রেহাই করতে পেরেছিলেন। জয়রামবাবুর আইন আদালত নিয়ে প্রচুর জ্ঞান থাকায় জজ তার ভূয়সী প্রশংসা করেছিল, এবং এই কেসটি করার পর থেকে আমাদের যে জয়রামবাবু আর কোনোদিন কাছারিতে যাননি। ফলত জয়রামবাবুর সংসারের খরচ বেড়ে গেছিল এবং তার কামাই একেবারে বন্ধ হয়ে যায়। তার সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সুদের যে টাকা পেত সেই টাকায় আর সংসার চলতো না, ফলে মূলধনের টাকায় তাকে হাত দিতে হলো। ধীরে ধীরে কোম্পানির কাগজের টাকা আসা বন্ধ হয়ে গেল। তখন তার বন্ধু বান্ধবেরা তাকে উপদেশ দিল, আদরিনীকে আর রেখে লাভ নেই, তাকে বিক্রি করে দিয়ে মাসে অন্তত 30-40 টাকা খরচ বন্ধ করা যাবে। এ কথাটি শুনে মুক্তার মহাশয় ভীষণ ক্ষেপে গিয়েছিলেন এবং তিনি তাদের অনেক কথা শুনিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি অনেক চিন্তা ভাবনা করে দেখলেন যে একটি কাজ করা যেতেই পারে, আদরিনীকে আমরা ভাড়া দিতে পারি, এতে আমার মাসে বেশ কিছু টাকা চলে আসবে। তাই মোক্তার মশাই আদরিনীকে ভাড়া দেওয়ার একটি বিজ্ঞাপন দেন, কিন্তু এই বিজ্ঞাপনে বিশেষ সফলতা তিনি লাভ করতে পারেননি। তাই অবশেষে আদরিনীকে বিক্রি করার তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। আদরিনীকে বিক্রি করার পেছনে আরেকটি কারণ ছিল, তার বড় নাতনির নাম ছিল কল্যাণী। এদিকে তার ছেলে কোনো রকম চিন্তা ভাবনাই ছিল না যে মেয়ে বড় হয়েছে, তাই অবশেষে বাধ্য হয়ে জয়রামবাবুকেই এই দায়িত্ব নিতে হয়। অবশেষে 60 বছরের বৃদ্ধের উপর সেই দায়িত্ব এসে পড়ে এবং আদরিনীকে বিক্রি করে যত টাকা পাওয়া যাবে তিনি তত টাকা দিয়ে কল্যাণীর বিয়ে দেবে, এ কথা মনে মনে সিদ্ধান্ত নেন। সেই উদ্দেশ্যে আদরিনীকে চৈত্র সংক্রান্তির বামনহাটের মেলায় পাঠানো হয়, কিন্তু দরদাম উপযুক্ত মানের না হওয়ায় আদরিনী সেই হাট থেকে আবার বাড়িতে ফিরে আসে। আদরিনীকে ফিরে আসতে দেখে বাড়ির সকলের প্রচন্ড আনন্দ হয়, কিন্তু এদিকে কল্যাণীর বিয়ে কাছে আসতে থাকে। তাই মুক্তার মহাশয় আদরিনীকে আরেকটি হাটে মানে আরেকটি যে মেলা বসেছিল সেই মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই মেলাটি আগের মেলাটির থেকে আরেকটু দূরে ছিল। প্রথম দিন যে মেলায় পাঠানো হয়েছিল তখন জয়রাম মুখোপাধ্যায় এই বাড়িতে ছিলেন, কিন্তু দ্বিতীয় দিন যখন আদরিনীকে পাঠানো হয় মুখুজ্জেমশাই সেই মনের কষ্টে মানে আদরিনীকে তো পাঠানো হচ্ছে, সেই মনের কষ্টে তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। কিন্তু কল্যাণী যখন জানায় যে আদরিনী বাড়ি ছেড়ে যাওয়ার সময় কাঁদছিল, তখন তিনি তার দুঃখ দেখে মানে দুঃখের কথা শুনে তিনিও ভেঙে পড়েন এবং তার চোখে জল আসে। মেঝেতে বসে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতে থাকেন, ও অন্তর্যামী কিনা, ও বুঝতে পেরেছে যে সে আর বাড়িতে ফিরে আসবে না।
তাই সে কাঁদছিল। বৃদ্ধ জয়রাম মুখুজ্জের একটি আফসোসই থেকে গেল যে আদরিনী যখন তার বাড়ি থেকে বের হলো তিনি আদরিনীকে শেষ দেখা দেখতে পারলেন না, কিন্তু মনকে সান্ত্বনা দিলেন যে খোকির বিয়ে হয়ে যাক, তারপর আদরিনী যে বাড়িতেই যাক না কেন তাকে সেই বাড়িতে গিয়ে রসগোল্লা এবং সন্দেশ তিনি খাইয়ে আসবেন। পরদিন বিকেলে খবর আসে আদরিনী দীর্ঘ পথ হেঁটে যাওয়ার ফলে রাস্তায় অসুস্থ হয়ে পড়ে এবং এই খবর পেয়ে জয়রাম বাবুও বিচলিত হয়ে যান। জয়রাম বাবুও বাড়ির উঠোনে পায়চারি করতে থাকেন এবং মনে মনে বলতে থাকেন যে আদরিনী কাকে না দেখলে সুস্থই হবে না। একটি গাড়ি ভাড়া করা হলো এবং সেই গাড়িটি রাত্রি 10টায় বাড়ি থেকে ছাড়লো। পরদিন যখন গন্তব্যস্থানে পৌঁছানো হলো গিয়ে দেখেন সব শেষ হয়ে গেছে। আদরিনীর বিশাল দেহখানি নিস্তব্ধ অবস্থায় আমবাগানের মধ্যে পড়ে রয়েছে। বৃদ্ধ ছুটে গিয়ে আদরিনীর কাছে বসে পড়েন এবং অভিমানে বলতে থাকেন, অভিমান করে চলে গেলি মা? তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে আমাদের ছেড়ে চলে গেলি? আর আরেকটি কথা বলতে হয়, এই ঘটনা ঘটার প্রায় 2 মাস এই মুখুজ্জে মশাই বেঁচে ছিলেন, তারপর তিনিও মারা যান। এটাই ছিল আদরিনী গল্পের বিষয়বস্তু। এবার আমরা আদরিনী গল্পের এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আদরিনী গল্পের পরিচ্ছেদ সংখ্যা কটি? অপশনগুলি হলো 5 সংখ্যা, 6 সংখ্যা, 7 সংখ্যা। সঠিক উত্তর 7 সংখ্যা। আদরিনী গল্পে যে ডাক্তারের নাম আছে অপশনগুলি হলো রমেন, নগেন, সুরেন। সঠিক উত্তর নগেন। আদরিনী গল্পের জুনিয়র উকিল কে? অপশনগুলি হলো নিকুঞ্জ বিহারী, জয়রাম মুখোপাধ্যায়, কুঞ্জ বিহারী। সঠিক উত্তর কুঞ্জ বিহারী। গল্পে যে গঞ্জের উল্লেখ আছে অপশনগুলি হলো দেবীগঞ্জ, পীরগঞ্জ, নবীনগঞ্জ। সঠিক উত্তর পীরগঞ্জ। পীরগঞ্জের বাবুদের যে মেয়ের বিয়ে অপশনগুলি হলো ছোট মেয়ে, বড় মেয়ে, মেঝো মেয়ে। সঠিক উত্তর মেঝো মেয়ে। বাবুদের মেঝো মেয়ের বিয়ের দিন অপশনগুলি হলো রবিবার, সোমবার, মঙ্গলবার। সঠিক উত্তর সোমবার। জয়রাম মুখোপাধ্যায় চিঠি লিখেছিলেন যে প্রাণীটির জন্য অপশনগুলি হলো হাতি, পালকি, ঘোড়া। সঠিক উত্তর হাতি। গল্পের দ্বিতীয় পরিচ্ছেদের সূচনা যে বারে হয়েছিল অপশনগুলি হলো রবিবার, সোমবার, মঙ্গলবার। সঠিক উত্তর রবিবার। জয়রামবাবুর আহ্নিক শেষ হয় যে সময় অপশনগুলি হলো বেলা 9টা, বেলা 10টা, বেলা 11টা। সঠিক উত্তর বেলা 9টায়। জয়রাম মুখোপাধ্যায়ের বর্তমান বয়স অপশানগুলি হলো 50 বছর, 55 বছর, 60 বছর। সঠিক উত্তর 50 বছর। জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাড়ি অপশানগুলি হলো বন্দরখালি, চাটগা, যশোহর। সঠিক উত্তর যশোহর। যশোহর ছেড়ে এসে জয়রামবাবু যে বাসায় উঠেছিলেন তার ভাড়া ছিল মাসিক অপশানগুলি হলো 10 সিকি, 12 সিকি, 13 সিকি। সঠিক উত্তর 13 সিকি। আদালত অবমাননার জন্য জয়রামবাবুর জরিমানা হয়েছিল অপশানগুলি হলো 5 টাকা, 10 টাকা, 15 টাকা। সঠিক উত্তর 5 টাকা। জয়রামবাবু যত টাকা ব্যয় করে নিজের জরিমানা রদ করিয়েছিলেন অপশানগুলি হলো 1500 টাকা, 2000 টাকা, 1700 টাকা। সঠিক উত্তর 1700 টাকা। জয়রামবাবুর বৈঠকখানায় পাড়ার লোকের আড্ডা বসত যেদিন অপশানগুলি হলো শুক্রবার,
রবিবার, শনিবার। সঠিক উত্তর রবিবার। তাই তো সব মাটি উক্তিটি যার। অপশানগুলি হলো জয়রামবাবু, নরেশচন্দ্র, নগেন্দ্রবাবু। সঠিক উত্তর নগেন্দ্রবাবু। মহারাজ জয়রামবাবুকে যার মাধ্যমে যেতে বলেছিলেন? অপশানগুলি হলো নৌকা করে, গরুর গাড়িতে, নতুন হাতি কিনে। সঠিক উত্তর গরুর গাড়িতে। প্রতিবেশীরা জয়রামবাবুকে যার গাড়িতে যেতে বলে? অপশানগুলি হলো রহিমউদ্দিন শেখের গাড়িতে, হারুন শেখের গাড়িতে, ইহামউদ্দিন শেখের গাড়িতে। সঠিক উত্তর ইহামউদ্দিন শেখের গাড়িতে। জয়রামবাবু যার কাছ থেকে হাতি কেনেন? অপশানগুলি হলো উমাচরণ, শিবচরণ, নীলরতন। সঠিক উত্তর উমাচরণ। উমাচরণ লাহিড়ীর বাড়ি? অপশানগুলি হলো লাভপুর, কেশপুর, বীরপুর। সঠিক উত্তর বীরপুর। হাতিটির দাম ছিল? অপশানগুলি হলো 1000 টাকা, 2000 টাকা, 3500 টাকা। সঠিক উত্তর 2000 টাকা। হাতিটির নাম ছিল? অপশানগুলি হলো বনচারিণী, আদরিণী, আরোহিণী। সঠিক উত্তর আদরিণী। জয়রামবাবুর বাড়িতে আদরিণী আসে যে সময়? অপশানগুলি হলো বেলা 7টা, বেলা 8টা, রাত 9টা। সঠিক উত্তর বেলা 7টা। গল্পের তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদের ব্যবধান? অপশানগুলি হলো 3 বছর, 4 বছর, 5 বছর। সঠিক উত্তর 5 বছর। জয়রামবাবুর পুত্র সংখ্যা? অপশানগুলি হলো 2টি, 3টি, 4টি। সঠিক উত্তর 3টি। জয়রামবাবুর কনিষ্ঠ পুত্র যেখানে পড়াশোনা করে? অপশানগুলি হলো কলকাতা, দিল্লি, কৃষ্ণনগর। সঠিক উত্তর কলকাতা। চতুর্দশ পরিচ্ছেদে জয়রামবাবুর বয়স প্রায়? অপশানগুলি হলো 50 বছর, 55 বছর, 60 বছর। সঠিক উত্তর 60 বছর। হস্তি ভাড়ার বিজ্ঞাপনে আদরিণীর দৈনন্দিন ভাড়া যত টাকা উল্লেখ ছিল? অপশানগুলি হলো 3 টাকা, 4 টাকা, 5 টাকা। সঠিক উত্তর 3 টাকা। হাতি বিক্রি করলে মাসে যত টাকা বাঁচবে? অপশানগুলি হলো 30-35 টাকা, 30-40 টাকা, 40-45 টাকা। সঠিক উত্তর 30-40 টাকা। বিজ্ঞাপনে আদরিণীর দৈনিক যত টাকা খোরাকি উল্লেখ ছিল? অপশানগুলি হলো 3 টাকা, 2 টাকা, 1 টাকা। সঠিক উত্তর 1 টাকা। জয়রামবাবু বিজ্ঞাপনে নিজের পাড়ার নাম জানিয়েছিলেন? অপশানগুলি হলো মোড়লপাড়া, মোক্তারপাড়া, চৌধুরীপাড়া। সঠিক উত্তর চৌধুরীপাড়া। জয়রামবাবুর দৈনন্দিন খরচ যত টাকা? অপশানগুলি হলো 5-6 টাকা, 5-7 টাকা, 6-7 টাকা। সঠিক উত্তর 5-7 টাকা। হাতির ভাড়া থেকে আয় হতো যত টাকা? অপশানগুলি হলো 10-15 টাকা, 15-20 টাকা, 20-25 টাকা। সঠিক উত্তর 15-20 টাকা। জয়রামবাবুর জ্যেষ্ঠা পৈত্রীর নাম কি? অপশানগুলি হলো কল্যাণী, হেমাঙ্গিনী, বিমলা। সঠিক উত্তর কল্যাণী। কল্যাণীর বর্তমান বয়স কত? অপশানগুলি হলো 10 বছর, 12 বছর, 14 বছর। সঠিক উত্তর 10 বছর। কুমার মুখোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল কত? উত্তর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জন্ম 1873 খ্রিস্টাব্দ, মৃত্যু 1932 খ্রিস্টাব্দ। প্রভাত কুমার মুখোপাধ্যায় মোট কয়টি উপন্যাস রচনা করেন? উত্তর তিনি মোট 14টি উপন্যাস রচনা করেন। আর
প্রথম উপন্যাসের নাম কি? উত্তর, তার প্রথম উপন্যাসের নাম রমা সুন্দরী, 1908 খ্রিস্টাব্দ। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কয়েকটি গল্পের নাম লেখো। উত্তর, বলবান জামাতা, রসময়ী রসিকতা, প্রণয় পরিণাম, আদরিণী, দেবী ইত্যাদি। আদরিণী গল্পটি কি নিয়ে লেখা? উত্তর, আদরিণী গল্পটি হাতিকে নিয়ে লেখা। কোন গল্পটি লেখার সময় তিনি রবীন্দ্রনাথের নিকট থেকে আখ্যান নেন? উত্তর, দেবী গল্পটি লেখার সময় তিনি রবীন্দ্রনাথের নিকট থেকে আখ্যান নেন। আদরিণী গল্পটি কার লেখা? উত্তর, আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। গল্পটি কয়টি পরিচ্ছেদে রচিত? উত্তর, গল্পটি 7টি পরিচ্ছেদে রচিত। মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। একথা কারা কাকে বলেছে? উত্তর, একথা বলেছেন নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী জয়রাম মোক্তারকে। জয়রাম কাদের এস্টেটের মোক্তার ছিলেন? উত্তর, পীরগঞ্জের বাবুদের এস্টেটের মোক্তার ছিলেন জয়রাম 20 বছর ধরে। জয়রাম মুখোপাধ্যায় কীরকম লোক ছিলেন? উত্তর, জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি ছিল স্নেহে, বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল। যে তার সঙ্গে কিছুদিন ব্যবহার করেছে একমাত্র সেই জানে। ভায়ারা বসো, একথা কে বলেছেন? ভায়ারা বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, জয়রাম মোক্তার একথা বলেছেন। ভায়ারা বলতে নগেন ডাক্তার ও উকিল কুঞ্জবিহারীকে বোঝানো হয়েছে। যাবার তো খুবই ইচ্ছা, একথা কে বলেছিলেন? উত্তর, একথা নগেন্দ্রবাবু বলেছিলেন। জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাসস্থান কোথায় ছিল? উত্তর, জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাসস্থান ছিল যশোর জেলায়। আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের কত টাকা জরিমানা হয়েছিল? উত্তর, আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের 5 টাকা জরিমানা হয়েছিল। কত টাকা ব্যয় করে জয়রাম মোক্তার 5 টাকা জরিমানার হুকুম রহিত করেছিল? উত্তর, 1700 টাকা ব্যয় করে তিনি 5 টাকা জরিমানার হুকুম রহিত করেছিলেন। হাতি পাওয়া গেল না, কে বলেছিলেন? উত্তর, পত্রবাহক ভৃত্য ফিরে এসে জয়রামবাবুকে একথা বলেছিল। বীরপুরের উমাচরণ লাহিড়ীর হাতিটির দাম কত ছিল? উত্তর, বীরপুরের উমাচরণ লাহিড়ীর হাতিটির দাম ছিল 2000 টাকা। হস্তিনীটির নাম কি ছিল? উত্তর, হস্তিনীটির নাম ছিল আদরিণী। মোক্তার মহাশয়ের অবস্থার পরিবর্তন হতে কত সময় লেগেছিল? উত্তর, মোক্তার মহাশয়ের অবস্থান পরিবর্তন হতে 5 বছর সময় লেগেছিল। আপনি মোক্তার, আমি মনে করেছিলাম আপনি উকিল, একথা কে বলেছিলেন? উত্তর, জজ সাহেব একথা বলেছিলেন। হাতিটির পেছনে মাসে কত টাকা ব্যয় হতো? উত্তর, হাতিটির পেছনে 30-40 টাকা ব্যয় হতো। তাই অনেকে বলতো, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। জয়রাম মুখুজ্জে অর্থাগমনের জন্য কি করলেন? উত্তর, তিনি অর্থাগমনের জন্য হস্তি ভাড়ার বিজ্ঞাপন দিলেন। বিজ্ঞাপনের পর হস্তি ভাড়া থেকে কত টাকা আয় হতো? উত্তর, 15-20 টাকার বেশি আয় হতো না। কল্যাণীর বিবাহের জন্য যে পাত্রটি ঠিক করা হলো সে কি করে? উত্তর, পাত্রটি রাজশাহী কলেজে MA পড়ছিল।
পাত্রের অবস্থা কেমন ছিল? উত্তর, পাত্রটি খাবার পরিবারের সংস্থান ছিল, কিন্তু তার 2000 টাকা চাই। নিজে 500 টাকা খরচা করবে, তাহলে 2500 টাকা হলে বিবাহটা করবে। আদরিণীকে প্রথম কোথায় বিক্রি করতে পাঠানো হয়? তার ফল কি হয়? উত্তর, চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়। সেই মেলাতে আদরিণীকে পাঠানো হয়েছিল, কিন্তু হাতিটি বিক্রি হয়নি, তাই আবার ফিরে আসে। বিক্রি করার পূর্বে জয়রামবাবু হাতিটিকে কি খাইয়েছিলেন? উত্তর, বিক্রি করার পূর্বে জয়রামবাবু হাতিটিকে রসগোল্লা খাইয়েছিলেন নিজের হাতে। কল্যাণীর শুভকার্যের দিন ঠিক হয় কত তারিখে? উত্তর, কল্যাণীর শুভকার্যের দিন ঠিক হয় 10ই জ্যৈষ্ঠ। আদরিণী বামুনহাটের মেলা থেকে কবে ফিরে আসে? উত্তর, পয়লা বৈশাখ সন্ধ্যাবেলায় সে ফিরে আসে। দ্বিতীয়বার বিক্রির জন্য হস্তিনীকে কোথায় পাঠানো হয়? উত্তর, বামুনহাটের মেলা থেকে আরও 10 ক্রোশ দূরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী এক মেলা হয়, সেই মেলাতে পাঠানো হয়েছিল। দাদামশাই আদর খাবার সময় কাঁদছিল, একথা কে বলেছিল? উত্তর, কল্যাণী বলেছিল জয়রামবাবুকে। আদরিণী কোথায় মারা গিয়েছিল? উত্তর, বাড়ি থেকে 7 ক্রোশ দূরের পথে আদরিণী অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে মারা যায়। অভিমান করে চলে গেলি মা, এ কথা কে বলেছেন? উত্তর, জয়রাম মুখুজ্জে মৃত হস্তিনীর শবদেহের ওপর লুটিয়ে পড়ে। আদরিণীর কাছে মুখ রেখে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকেন এই কথা। আদরিণীর মৃত্যুর পর জয়রাম মুখুজ্জে কতদিন জীবিত ছিলেন? উত্তর, জয়রাম মুখুজ্জে মাত্র 2 মাস জীবিত ছিলেন। কল্যাণীর বিবাহের পণ যত টাকা? অপশানগুলি হলো 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা। সঠিক উত্তর 2000 টাকা। কল্যাণীর ভাবী স্বামী যে কলেজে পড়ে? অপশানগুলি হলো ঢাকা কলেজে, কলকাতা কলেজে, রাজশাহী কলেজে। সঠিক উত্তর কলকাতার কলেজে। কল্যাণীর বিবাহে জয়রামবাবুর নিজের যত টাকা খরচ হয়েছিল? অপশানগুলি হলো 400 টাকা, 500 টাকা, 300 টাকা। সঠিক উত্তর 300 টাকা। জয়রামবাবুর কনিষ্ঠ পুত্র যে পরীক্ষায় ফেল করেছিল? অপশানগুলি হলো আইএ পরীক্ষায়, এলএ পরীক্ষায়, বিএ পরীক্ষায়। সঠিক উত্তর এলএ পরীক্ষায়। আদরিণীকে বিক্রির জন্য পাঠানো হয়? অপশানগুলি হলো রসুলগঞ্জের, বীরপুরের। আরেকটি আছে অপশান যেটি প্রিন্ট ওঠেনি। সঠিক উত্তর বীরপুরের হাটে। বামুনহাটির মেলা চৈত্র সংক্রান্তির কতদিন পূর্বে শুরু হয়? অপশানগুলি হলো 10 দিন, 15 দিন, 28 দিন। সঠিক উত্তর 10 দিন পূর্বে। কল্যাণীর বিবাহের দিন ঠিক হয়? অপশানগুলি হলো 5ই জ্যৈষ্ঠ, 10ই জ্যৈষ্ঠ, 15ই জ্যৈষ্ঠ। সঠিক উত্তর 10ই জ্যৈষ্ঠ। আদরিণী মেলা থেকে অবিকৃত অবস্থায় বাড়ি ফিরে আসে? অপশানগুলি হলো পয়লা বৈশাখ, 2রা বৈশাখ, 30শে জ্যৈষ্ঠ। সঠিক উত্তর 2রা বৈশাখ। বামুনহাটের মেলা থেকে রসুলগঞ্জের মেলার দূরত্ব? অপশানগুলি হলো 5 ক্রোশ, 10 ক্রোশ, 15 ক্রোশ। সঠিক উত্তর 15 ক্রোশ। যে মেলাতে যাবার সময় আদরিণীর মৃত্যু হয়? অপশানগুলি হলো রসুলগঞ্জ, বামুনহাটি, পীরগঞ্জ। সঠিক উত্তর বামুনহাটি। আদরিণী যে স্থানে মারা যায়? অপশানগুলি হলো আমবাগানে, ধান খেতে, মেলায়। সঠিক উত্তর
আম বাগানে। আদরিনীকে দেখতে যাওয়ার সময় গাড়ি ছাড়ে রাত কখন? অপশানগুলি হলো 8টায়, 10টায়, 12টায়। সঠিক উত্তর রাত 12টায়। আদরিনীর মৃত্যুর যতদিন পর জয়রামবাবুর মৃত্যু হয়? অপশনগুলি হলো 1 মাস, 2 মাস, 3 মাস। সঠিক উত্তর 2 মাস।